হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN3 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 থেকে 750 এই পেপারের তিনটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ভালো করে মনোযোগ সহকারে দেখো এবং তিনটে প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। কিভাবে গুছিয়ে উত্তর লিখতে হয় দেখে নাও। দেখো, অগ্রহার ব্যবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। প্রথম প্রশ্ন, প্রাচীন ও আদি মধ্যযুগে ভারতের আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাসে অগ্রহার বা ব্রহ্মদেয় ব্যবস্থা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। সংস্কৃত শব্দ অগ্রহার এর সাধারণ অর্থ হল ব্রাহ্মণ বা ধর্মীয় প্রতিষ্ঠানকে দান করা নিষ্কর বা সম্পূর্ণ করমুক্ত ভূমি। বিভিন্ন ঐতিহাসিক উপাদান থেকে জানা যায় যে মূলত সাতবাহন যুগে এই প্রথার সূচনা হলেও গুপ্ত পরবর্তী যুগে এটি একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে এবং এর ব্যাপক প্রসার ঘটে। এই ব্যবস্থায় রাজা, রাজকর্মচারী বা ধনী ব্যক্তিরা পুণ্য লাভের উদ্দেশ্যে ব্রাহ্মণ, পণ্ডিত, মন্দির বা বৌদ্ধ মঠগুলিকে জমি বা আস্ত গ্রাম দান করতেন। এই দান করা জমির সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল পরিহার বা করমুক্তি, অর্থাৎ গ্রাহিতা, মানে যাকে জমি দেয়া হচ্ছে সেই জমির যাবতীয় কর বা রাজস্ব ভোগ করতেন। রাজকর্মচারীদের ওই জমিতে প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। শুধু তাই নয়, ওই এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, বিচার বিভাগীয় অধিকার তারপরে গ্রাহিতার হাতে ন্যস্ত করা হতো। এর ফলে দান করা ওই অঞ্চলটিতে রাজার প্রত্যক্ষ ক্ষমতা বহুলাংশে খর্ব হতো এবং গ্রাহিতা এক প্রকার স্বাধীন শাসকে পরিণত হতেন। অগ্রহার ব্যবস্থার প্রভাব প্রাচীন ভারতীয় অর্থনীতি ও সমাজ জীবনে ছিল সুদূরপ্রসারী। প্রখ্যাত ঐতিহাসিক রামশরণ শর্মা তার গবেষণায় দেখিয়েছেন যে এই ব্যাপক ভূমিদান প্রথার ফলেই প্রাচীন ভারতে প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটে এবং ভারতীয় সামন্ততন্ত্রের উদ্ভব হয়। অন্যদিকে ডিডি কোসাম্বি এবং দেখো ব্রজদুলাল চট্টোপাধ্যায়ের মতো ঐতিহাসিকরা এর অর্থনৈতিক সম্প্রসারণের দিকটির ওপরে আলোকপাত করেছেন। তাদের মতে অনেক সময় জঙ্গলাকীর্ণ বা অনাবাদি জমি অগ্রহার হিসাবে দান করা হতো, ফলে ব্রাহ্মণদের উদ্যোগে সেই পতিত জমি কৃষির আওতায় আসে এবং কৃষি অর্থনীতির অভূতপূর্ব সম্প্রসারণ ঘটে। পাশাপাশি দূরবর্তী ও উপজাতি অঞ্চলগুলিতে ব্রাহ্মণদের বসতি স্থাপনের ফলে সেখানে ব্রাহ্মণ্য সংস্কৃতি ও উন্নত রাষ্ট্র ব্যবস্থার আদর্শ ছড়িয়ে পড়ে। তবে এর একটি নেতিবাচক দিকও ছিল। জমির মালিকানা সরাসরি ব্রাহ্মণ জমিদারদের হাতে চলে যাওয়ায় অনেক ক্ষেত্রে স্বাধীন কৃষকরা তাদের জমির অধিকার হারিয়ে নিছক অধীনস্থ রায়ত বা ভূমিদাসে পরিণত হয় এবং সমাজের অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পায়। পরিশেষে বলা যায়, অগ্রহার ব্যবস্থা নিছক কোনো ধর্মীয় দান ছিল না, এটি ছিল রাষ্ট্রীয় সীমানা বৃদ্ধি ও কৃষি সম্প্রসারণের একটি কৌশলী আর্থ-রাজনৈতিক হাতিয়ার, যা প্রাচীন ভারতের গ্রামীণ সমাজকে আমূল রূপান্তরিত করেছিল। তাই প্রথম প্রশ্নটা তোমাদের হলো। এবার দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখো এবং সেটার উত্তর বুঝে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অবশ্যই তোমরা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করতে পারো। এবার কি বলা হচ্ছে দেখো, অজান্তা গুহাচিত্রের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অজান্তা গুহাচিত্রের ওপর সংক্ষিপ্ত টিকা দেখো। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় ওয়াঘোড়া নদীর বাঁকে অবস্থিত অজান্তা গুহা প্রাচীন ভারতের শিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। 1819 সালে ব্রিটিশ সেনা আধিকারিক জন স্মিথ গভীর জঙ্গলের মধ্যে এই গুহাগুলি আবিষ্কার করেন। ঐতিহাসিকদের মতে খ্রিস্টীয় 2য় শতকে এবং খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের মধ্যে মূলত সাতবাহন, বাকাটক এবং গুপ্ত যুগে এই গুহাগুলি নির্মিত ও চিত্রিত হয়েছিল। মোট 29টি গুহার মধ্যে বেশ কয়েকটি গুহায়
আজও প্রাচীন চিত্রকলার নিদর্শনের অপূর্ব নিদর্শন টিকে আছে। তারপর কি, অজন্তা গুহাগুলির মূল বিষয়বস্তু হল বৌদ্ধ ধর্ম ও দর্শন। গৌতম বুদ্ধের জীবন কাহিনী ও জাতকের গল্প এই চিত্রগুলির প্রধান উপজীব্য। এর পাশাপাশি বোধিসত্ত্ব পদ্মমণি বা বোধিসত্ত্ব বজ্রপাণি বিশ্ববিখ্যাত চিত্রগুলি এই গুহার অমূল্য সম্পদ। ধর্মীয় বিষয়ের বাইরে তৎকালীন সমাজ জীবন, রাজদরবারের দৃশ্য, সাধারণ মানুষ, উৎসব, পশু পাখি, প্রকৃতির অপূর্ব রূপায়ণ এই চিত্রগুলিতে স্থান পেয়েছে। ফলে এটি কেবল ধর্মীয় শিল্প নয়, বরং প্রাচীন ভারতের আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থার একটি প্রামাণ্য দলিল হিসাবেও কাজ করে। তারপরে কি বলা হচ্ছে, অজান্তা চিত্রশিল্পীরা মূলত টেম্পারা ও ফেস্কো পদ্ধতির সংমিশ্রণ ব্যবহার করতেন। প্রথমে পাহাড়ের এবড়ো খেবড়ো গায়ে কাদা, গোবর ও তুষের প্রলেপ দিয়ে তার উপরে চুনের মসৃণ আস্তরণ দেওয়া হতো। এই আস্তরণ শুকানোর পরে খনিজ ও উদ্ভিজ্জ উপাদান থেকে তৈরি প্রাকৃতিক রং ব্যবহার করে ছবি আঁকা হতো। এই চিত্রগুলির প্রধান বৈশিষ্ট্য হলো তুলির রেখার অসামান্য সাবলীলতা এবং অনুভূতির গভীরতা। চিত্রগুলির মধ্যে শারীরিক গঠন, পোশাকের বৈচিত্র্য এবং মুখের অভিব্যক্তি অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠেছে। 1983 সালে ইউনেস্কো অজন্তার গুহাগুলিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দিয়েছে। প্রাচীন ভারতের নান্দনিক উৎকর্ষ এবং আধ্যাত্মিক চেতনার এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে অজন্তার ওই গুহা চিত্রগুলিতে। এবার কি আছে দেখো, মথুরা শৈলীর ভাস্কর্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। মথুরা শৈলীর ভাস্কর্যের ওপর কি বলা হচ্ছে, সেখানে প্রাচীন ভারতের শিল্পকলার ইতিহাসে মথুরা ভাস্কর্য শৈলীর এক অবিস্মরণীয় স্থান অধিকার করে আছে। খ্রিস্টীয় প্রথম থেকে তৃতীয় শতকের মধ্যে মূলত কুষাণ সম্রাটদের, বিশেষ করে সম্রাট কনিষ্কের পৃষ্ঠপোষকতায় এই দেশীয় শিল্প রীতির চরম বিকাশ ঘটে। গান্ধার শিল্পের মতো বিদেশি প্রভাবের ওপরেও নির্ভরশীল না হয়ে মথুরা শিল্প সম্পূর্ণ স্বাধীন ও প্রাচীন ভারতীয় যক্ষিণীর মূর্তির দেশীয় ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই ভাস্কর্যগুলি নির্মাণের ক্ষেত্রে প্রধানত আগ্রার নিকটবর্তী ফতেপুর সিক্রি বা রূপবাস অঞ্চল থেকে আনা লালচে বা দাগযুক্ত লাল বেলে পাথর ব্যবহার করা হতো। মথুরা শিল্পের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর সর্বধর্ম সমন্বয়ী দৃষ্টিভঙ্গি। গান্ধার শিল্প যেখানে কেবল বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল, সেখানে মথুরা শিল্পে বৌদ্ধ, জৈন এবং হিন্দু এই তিন ধর্মের দেবদেবীরাই অপরূপ মূর্তি নির্মিত হয়েছে। এই শিল্পরীতিতেই প্রথম বুদ্ধের স্বাধীন ও পূর্ণাঙ্গ মানব মূর্তির ব্যাপকভাবে তৈরি শুরু হয়। মথুরা শৈলীতে নির্মিত বুদ্ধের মূর্তিগুলির শরীর বেশ বলিষ্ঠ ও মাংসল, মুখমণ্ডল হাস্যোজ্জ্বল, কাঁধ চওড়া, ডান হাতে সাধারণত অভয় মুদ্রা প্রদর্শিত। প্রথম দিকে মূর্তিগুলিতে বুদ্ধের মাথা মুণ্ডিত থাকলেও পরবর্তীতে মথুরা শিল্পে গান্ধার শিল্পের প্রভাবে কোঁকড়ানো চুলের উপস্থিতি দেখা যায়। মূর্তির পেছনে একটি বিশাল অলঙ্কিত ও কারুকার্যময় প্রভাবমণ্ডল এই শৈলীর আরেক অনন্য সংযোজন। বৌদ্ধ ও জৈন তীর্থাঙ্কর মূর্তির পাশাপাশি মথুরায় শিব, বিষ্ণু, সূর্য, কার্তিক, দুর্গা প্রমুখ হিন্দু দেবতাদের মূর্তিও নিপুণভাবে তৈরি হয়েছিল। এছাড়া প্রাচীন লোকজ ঐতিহ্যের ধারক হিসাবে অসংখ্য প্রাণবন্ত ও সৌডল নারী মূর্তি বা শালভঞ্জিকা ভাস্কর্য মথুরা শিল্পীদের অসাধারণ সৌন্দর্যবোধের পরিচয় দেয়। ধর্মীয় মূর্তির বাইরে কুষাণ সম্রাটদের প্রমাণ সাইজের প্রতিকৃতি নির্মিত হয়। এই শৈলীর এক অভিনব দিক যা মথুরার মিউজিয়ামে সংরক্ষিত কনিষ্কের মস্তকহীন মূর্তিটি বিশেষভাবে উল্লেখযোগ্য। পরিশেষে বলা যায়, মথুরার ভাস্কর্য শৈলী কেবল কুষাণ যুগের নান্দনিক উৎকর্ষের প্রতীক নয়, বরং এটি পরবর্তী গুপ্ত যুগের ধ্রুপদী ভারতীয় শিল্পরও এক শক্তিশালী ভিত্তি স্থাপন করেছিল। এই ছিল তোমাদের 3টি মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্ন উত্তর।